কারো দৃষ্টিকোণ সত্যের একটা দিক হতে পারে, পুরো সত্য নয়। যতক্ষণ উপস্থিত সকলের দৃষ্টিকোণ বা মতামতকে গুরুত্ব দেওয়া না হচ্ছে, সত্যিটা অসম্পূর্ণই থেকে যায়। কথা হলো সোনুর সাথে? ফোন উঠালে তো কথাটা শুনবো। বাবা, সব জায়গায় দেখেছি, সোনুদাকে তো পেলাম না। কোথায় যেতে পারে এই ছেলেটা? আমি তো ওকেই ফোন করে চলেছি রামকিশোর, কিন্তু ও তো ফোন তুলছেই না। কি বলছেন ম্যাডাম? ফোন ধরেছে আপনার? ও ফোন কিছুতেই তুলছে না। আমি ট্রাই করে চলেছি কিন্তু রিং হয়ে যাচ্ছে, ফোন তুলছেই না। ফোন ধরছে না তাহলে? আমি তো অনেক জায়গায় খুঁজেছি ম্যাডাম, জানি না আমাদের সোনুটা কোথায় চলে গেল। সোনুর বাবা খুব চিন্তা করছে। দেখো কবিতা, আমার মনে হয় না আরো ওয়েট করার কোনো দরকার পড়ে, পুলিশের হেল্প নিতে হবে। বাবা, আমি তোমার সঙ্গে যাব। আর আমিও তোমাদের সাথে যাব। ঠিক আছে, চলো। সোনুর ফোন সুইচ অফ নয় স্যার, রিং তো হচ্ছে। রিং তো সন্ধ্যা থেকেই যাচ্ছে। কবিতা, আমার বউ সন্ধ্যা থেকে ট্রাই করছে। রামকিশোর বাবু সোনুর বাবা ও ট্রাই করছে, প্রতিবার রিং হচ্ছে। এরকম আগে স্যার কখনো হয়নি, এত দেরি করে না জানিয়ে বাড়ির বাইরে কোনোদিন যায়ও নি স্যার। আর এখন তো 9:30 বেজে গেছে স্যার। আপনার ছেলে সোনুর পুরো নাম সুনীল পান্ডে। হ্যাঁ স্যার। বয়স 20 বছর। হ্যাঁ স্যার 20 বছরের হোক, বড় হোক বা ছোট হোক, বলেছিল যে ফিরে আসবে। না তো ও সন্ধেবেলা কাজে ফিরলো আর না বাড়িতে ফিরলো। সুনীল মানে সোনু যখন সকালে আপনার বাড়ি কাজে এসেছিল, ও কি তখন কি কোনোভাবে হিন্টস দিয়েছিল যে অন্য কোথাও কাজে টাজে যাবে? না, মনে হলো আমার হাজবেন্ডকে লাঞ্চ দিতে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি ওকে বলে দেব। সোনু তোমাকে টিফিন দিয়ে আসছে। ওকে ওকে, বাই। সোনু শোন, একটা কাজ কর, রঞ্জিত স্যারের টিফিনটা প্যাক করে দে আর অফিসে গিয়ে দিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম। তারপরে ও টিফিনটা প্যাক করলো আর যাওয়ার আগে 3000 টাকা চাইলো আমার কাছে। 3000? কি জন্য? ম্যাডাম, ওই 3000 টাকা চাই আমার। বাবার একটু দরকার আছে, আপনি পরের মাসের মাইনে থেকে না হয় কেটে নেবেন। ঠিক আছে। খুব খেয়াল রাখিস নিজের ফ্যামিলির, খুব ভালো ছেলে তুই। থ্যাংক ইউ ম্যাডাম। ওই রঞ্জিত স্যারের টিফিনটা দেওয়ার পর বাড়িতে একটা কাজ আছে, কাজটা শেষ করে সন্ধ্যাবেলা ফিরলে চলবে তো ম্যাডাম? হ্যাঁ, নিজের বাড়ির কাজ করে নে, তারপর আসিস। থ্যাংক ইউ ম্যাডাম। তারপর আমি আবার কাজে বিজি হয়ে গেলাম। আর তারপর 1 ঘন্টা পরে রঞ্জিত কল করলো আমায়। হ্যাঁ বলো রঞ্জিত। কবিতা, না খাইয়ে মারবে নাকি? সোনু পৌঁছয়নি এখনো। আরে অবাক করছো, যদি আসতো তো তোমায় বলতাম। বললো যে ওর কিছু কাজ টাজ রয়েছে, কিন্তু টিফিন দেওয়ার পরে করার কথা ছিল। ঠিক আছে, এলে ওকে বলছি আমি। এই যশবন্ত। হ্যাঁ স্যার বলুন। আমাদের ছেলে সোনু লেট আছে, খুব খিদে পেয়ে গেছে, কি করা যায় বলো তো? চলো আজকে বাইরে থেকে খাবার খেয়ে নিই। ওই কাকা দোকানে সর্ষে শাকার রুটি খুব ভালো বানায়, অর্ডার করে দিই। ঠিক আছে। আরও 1 ঘন্টা চলে গেল, কিন্তু সোনু টিফিন নিয়ে রঞ্জিতের কাছে পৌঁছয়নি। এরপরে আমার টেনশন হতে লাগলো যে ছেলেটা গেল তো কোথায় গেল। তারপর হঠাৎ আমি দেখলাম ও টিফিনটা প্যাক করলো কিন্তু টিফিনটা নিয়ে বেরোয়নি। না স্যার, আরও ফোনও রিসিভ করছিল না। তাই আমি ওয়েট করলাম, ভাবলাম সন্ধেবেলা 5:30টার মধ্যে ও আসবে, আমি জিজ্ঞেস করে নেব। কিন্তু স্যার ও আসলোই না। তো মোটামুটি 8টা যখন বাজে তখন ওর বাবা রামকিশোরকে ফোন করলাম। কিচ্ছু বুঝতে পারছি না স্যার, বাড়িতে তো আমাদের কিচ্ছু বলেনি সোনু। আপনার 3000 টাকা কিসের প্রয়োজন যেটা সোনু অ্যাডভান্স চেয়েছিল? এরকম তো কিছু হয়নি স্যার। লক্ষ্মী দেবী, আপনি সোনুকে দুপুরবেলা বাড়িতে দেখেছিলেন কেন? না সাহেব,
আমরা তো ওকে কোনো কাজের কথা বলিনি। এই সোনু আপনাদের বাড়িতে দুবার আসে, সকালে আর সন্ধে? না স্যার, সারাদিন কাজ করে। সকালে ওই ধরুন 9টার আশেপাশে আসে না? হ্যাঁ স্যার, 9টার মধ্যেও চলেই আসে। ব্রেকফাস্ট রেডি করা, তারপর লাঞ্চ তৈরি করা, আর দুপুরের দিকে বাড়িতে যে ছোট ছোট কাজ থাকে সে সব কিছুই ও করে। তারপর ডিনার বানিয়ে মোটামুটি 8টা নাগাদ ও নিজের বাড়িতে ফিরে যায়। খুব ভালো ছেলে স্যার, আমার সব কাজ করে দেয়। আমার ট্রান্সপোর্টের কোম্পানি আছে, তো মাঝে মাঝে আমি ওকে দুপুরবেলা ডেকে নিই, ওখানে খুব ভালো কাজ করে। স্যার, সোনুর ফোন এখনো চালু রয়েছে, মোবাইল কোম্পানি ট্র্যাকিং স্টার্টও করেছে। ওনারা বলছেন যে এক্স্যাক্ট লোকেশন আসতে কাল অব্দি টাইমও লাগতে পারে। ফোনটা এখনো চালু আছে, বন্ধ হয়নি। হতে পারে ও কোথাও একটা গেছে, সেখানে শুনতে পাচ্ছে না। কিন্তু স্যার, ও ফোন কেন তুলছে না? সেটা আমি কি করে বলবো? তবে আপনার মিসেস তো বলছিলেন যে ও বলেছিল ওর অন্য কোথাও কাজ আছে, হয়তো সেখানেই কোথাও গেছে। 20 বছরের ছেলে, সাবালক, নিজে উপার্জন করে। যদি নিজের ইচ্ছেতেও কোথাও গিয়ে থাকে তো এটা মিসিং কেসের মধ্যে পড়বে না। শোনো, আজ পর্যন্ত একা কোথাও যায়নি। আমার খুব ভয় লাগছে। লক্ষ্মী দেবী, আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের 24 ঘন্টা ওয়েট করতেই হবে। যদি রাত দুপুর বা সকালের মধ্যে সোনু চলে আসে তাহলে ঠিক আছে, নয়তো আমরা মিসিং কমপ্লেন নেব আর খুঁজে বার করবো আপনার সোনুকে। রামকিশোর বাবু, আমারও ইন্সপেক্টরের কথা ঠিক মনে হচ্ছে। হতে পারে সোনু কোনো কাজের ব্যাপারে গিয়েছে, আর এটা চাইনি আপনারা যাতে বাধা দেন। আমার মনে হয় সকাল অবধি ওয়েট করাই ভালো হবে। রামকিশোর বাবু, আপনি একদম চিন্তা করবেন না, কাল সকালের মধ্যে সোনুর ফোন অবশ্যই আসবে, অথবা ও নিজেই আসবে। নমস্কার। নমস্কার। বাবা, কাল সকালে আবার সোনুদাকে ফোন করব, ঠিক আছে? আর যদি দাদা সকালেও ফোন না তোলে তাহলে আবার পুলিশ স্টেশন যাব। কবিতা, কাল একটু ম্যানেজ করে নাও। কালও যদি সোনু না আসে তো পরশু যশবন্তের সাথে কথা বলে অন্য কাউকে একটা দেখতে হবে। আমি বলি কি, একবার নির্মলাকে ডেকে নিলে কেমন হয়? ঠিক আছে। বছরের স্মার্ট তরুণ সোনু এমন একটি জায়গায় অসময়ে চলে গিয়েছিল যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না। সোনু মারা গিয়েছিল। শুধু মারা যাওয়া নয়, তাকে কবরও দেওয়া হয়েছিল। সোনুর খোঁজ কি কখনো মাটির নিচ পর্যন্ত পৌঁছতে পারবে যেখানে সোনু অন্তিম ঘুমে শায়িত? কেউ কি কোনোদিন জানতে পারবে যে সোনুকে খুন করা হয়েছে আর কেন করা হয়েছে? নমস্কার ম্যাডাম, কাল রাত্রে আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, 1 দিনের জন্য কাজ করতে পারবি আজ থেকে? হ্যাঁ ম্যাডাম, কিন্তু 1 দিনের জন্য কেন? সব সময়ের জন্য রেখে দিন না। ভালোই তো কাজ করছিলাম আমি। আজকের জন্য ফ্রি আছিস কি? হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি সব ঝাড়পোছ করে দিচ্ছি। 10টার সময় এসে বাকি সব কাজ করে দেবো। কিন্তু ম্যাডাম, আমাকে সব সময়ের জন্য রেখে নিন না, আমাদের দুজনেরই সুবিধে তাতে। স্যার, ওই ছেলেটা সোনু, মানে সুনীল পান্ডে। কাল রাতের ব্যাপারটা না? কল করেছিল? না স্যার, ওর বাবা ওর ফোনে অনেকবার ফোন করেছে কিন্তু সুইচ অফ এসছে। তারপর আমি অনেকবার চেক করলাম স্যার, কিন্তু এখনো সুইচ অফ বলছে। এই সুনীল পান্ডে বা সোনুর ফোন লোকেশন বার করো, জানা যাক কোথায় গেছে, কেন গেছে।
স্যার কালকে দুপুর 1:25 সোনুর ফোন লোকেশন অমৃতসরের বাস স্ট্যান্ড। এই ধরুন 2:30 নাগাদ অমৃতসর বাস স্ট্যান্ড থেকে মুভমেন্ট শুরু হয় স্যার, ভায়া জলন্ধর, ফাগওয়াড়া, লুধিয়ানা, কুরুক্ষেত্র, কর্নাল, পানিপত, সোনিপত। তারপর দিল্লিতে মোবাইলটা সুইচ অফ হয় স্যার। দিল্লিতে কোথায়? আইএসবিটি স্যার, কাশ্মীরি গেট। শেষ লোকেশন দিল্লি? হ্যাঁ স্যার। শোনো, দিল্লিতে কেন গেল? হ্যালো, রামকিশোর বাবু, আপনার দিল্লিতে কে আছে? কি আছে ওখানে? দিল্লিতে? সোনুর ফোনটা দিল্লিতে বন্ধ হয়েছে। সোনু দিল্লিতে কেন যেতে যাবে স্যার? এটা তো আপনিই বলতে পারবেন, বা সোনু। দিল্লি? কিন্তু স্যার, সোনু কখনো দিল্লির কথা বলেইনি। আপনি বলেছিলেন প্রায় দুপুর 1টা নাগাদ সোনু বাড়ি থেকে বেরিয়েছিল। স্যার, আমি দুপুরবেলা বলেছিলাম, কিন্তু টাইম এক্স্যাক্টলি আমার মনে নেই। প্রায় 1:30টা নাগাদ ওর ফোনের লোকেশন ছিল অমৃতসর বাস স্ট্যান্ড। তারপর ভায়া পাঞ্জাব, হরিয়ানা হয়ে দিল্লি তোর ফোনটা সুইচ অফ হয়, দিল্লির কাশ্মীরি গেটের আইএসবিটিতে। ভীষণ অদ্ভুত কথা। আমি প্রথম থেকেই ভাবছিলাম কিছু প্রবলেম আছে। আর সোনু এ ধরনের ছেলেই নয় যে কাজের জায়গায় ইনফর্ম না করে কোথাও চলে যেতে পারে। আর বাড়ি থেকে না স্যার, কোনো চান্সই নেই। কিডন্যাপিং? কিন্তু এ রামকিশোর তো দিনমজুরি করে খায় স্যার। কিডন্যাপিং না হলেও কোনো তো কারণ আছে। ছেলেটা নিজের বাড়িতে না বলে, নিজের কাজের জায়গায় না বলে এমনি একটা জায়গায় চলে গেল। আগে তো কখনো হয়নি। অন্য কোনো ব্যাপার নেই তো স্যার? হতেই পারে, কিন্তু ব্যাপারটা কি? ও যাওয়ার পর 24 ঘন্টা কেটে গেছে। এটা মিসিং কেস। না রঞ্জিত, কিছু জানা যায়নি। সোনুর ফোন ওরা দিল্লিতে পেয়েছে, মানে এরকম বলছিল যে দিল্লিতে বন্ধ হয়েছে। আচ্ছা, আমি পরে কথা বলছি। ম্যাডাম, আমি ঘরের সব কাজ করে দিয়েছি, আমি এখন আসছি। সন্ধেবেলা আসবো কি? হ্যাঁ নির্মলা। ম্যাডাম, আমাকে সব সময়ের জন্য রেখে নিন না, কারণ আমার মনে হচ্ছে না এই সোনু ছেলেটা আর ফিরে আসবে। তুই কিছু জানিস সোনুর ব্যাপারে? আরে না না ম্যাডাম, এই যে এক্ষুনি আপনি ফোনে কথা বলছিলেন না, তখনই শুনলাম। তুই সন্ধেবেলা আয়, আমি কথা বলছি। যা আপনার ইচ্ছে ম্যাডাম, তবে একটা কথা আপনাকে বলে দিচ্ছি, এসব ঘরের কাজ কম বয়সী ছেলেদের জন্য একদমই নয়। ওই ব্যাপারটা এরকম নয় তো যে ছেলেটা কোনো মেয়ের প্রেমে পড়ে পালিয়েছে? কিছু বলা যাচ্ছে না স্যার। 20 বছরের ছেলে, হয়তো ওর মা বাবা এই ব্যাপারে কিছু জানে না। জানলে নির্ঘাত ব্যাপারটা বাইরে আসতো। এটাও হতে পারে যে বাপ মা জানে, বলতে ভুলে গেছে, মাথা থেকে বেরিয়ে গেছে। না, আমার শুনু এসব করতে পারি না। ওরা যা খুশি বলছে। শুধু বলছেই না, জিজ্ঞেসও করছিল মেয়েদের চক্করের ব্যাপারে। আমি তো সোজা নাই বলে দিলাম। মনু, তুই কিছু জানিস? তোর দাদার কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? সোনুদার কোনো গার্লফ্রেন্ড নেই। আর যদি কোনো মেয়েকে পছন্দ করতোই ও, সবার প্রথমে ও আমাদেরকে জানাতো। আজ পর্যন্ত সোনু আমাদের থেকে কিছু লুকিয়েছে? আর নিজে কোথায় লুকিয়ে পড়লো আমার ছেলেটা? আমার সামনে কেন আসছে না? কি দারুণ অ্যাক্টিং করিস তুই, লজ্জা পাওয়ার। একদম নতুন বইয়ের মতো। তুইও বেশ বরের মতন অ্যাক্টিং করতে পারতিস। কেউ দেখেনি তো তোকে এখানে আসতে? আরে আমি কি জানি তোর বাবা মার কতদিন পরে আসবে রে? পরশুদিন পর্যন্ত আসবে না, পুরো 3 দিন পর্যন্ত আমি বাড়িতে একা থাকবো। আচ্ছা, আমার লজ্জাবতী বউ, চল তোর একাকিত্বকে দূর করে দি। কি বলিস? হ্যাঁ কি হ্যাঁ, চলো। বলিস? স্যার, সেরকম কিছু তো বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি। বক। এই যে আমাদের রঞ্জিত বাবু যেখানে সোনু কাজ করে, ওখানে আগে নির্মলা নামে একটা কাজের মেয়ে কাজ করতো। নির্মলার সঙ্গে সোনুর কি কোনো চক্কর টক্কর ছিল? সেটা তো বলতে পারবো না, কিন্তু নির্মলার চক্কর গৌতম খাত্রি নামে একটা ছেলের সাথে চলছে, যে হিস্ট্রি শিটার।
আর এটা শোনা যাচ্ছে যে যখন সোনুকে কাজে রেখেছিল নির্মলার খুব রাগ হয়েছিল তখন। ও মনে করেছিল যে সোনু ওর চাকরিটাই ছিনিয়ে নিয়েছে। আর তোর মনে হয় যে নির্মলা গৌতম খাত্রির সঙ্গে মিশে সোনুকে... দেখুন, এতটা তো বলে দিলাম, বাকিটা খুঁজে নিন আপনারা। এই গৌতম খাত্রিকে কোথায় পাবো? নির্মলার মা বাবা অনন্তপুরে গেছে তীর্থ করতে, আর 2 দিন ধরে গৌতম নির্মলার বাড়িতেই আছে। 4 দিন হয়ে গেল সাহেব। আমরা আমাদের দিক থেকে পুরো চেষ্টা করছি। সোনু আমাদেরকে ছেড়ে কোনো মেয়ের সাথে পালিয়ে যেতে পারে না স্যার। ও একটা পয়সা ঘরের জন্যই কামাতো স্যার। 15 বছর বয়স থেকে ও কাজ করছে স্যার। পড়াশুনো এর জন্যই ছেড়ে দিল যাতে পরিবারের হাল ধরতে পারে আমার ছেলেটা, অন্তত মনুর পড়াশুনোটা ঠিকঠাক করে হয়। সোনু খুবই সহজ ও সরল সিধে ছেলে। আমি বুঝতে পারছি। দেখুন, আমাদের সোনুকে খুঁজে নিয়ে আপনার কাছে পৌঁছতে হবে, এটা আমাদের ডিউটি। সেই কারণেই আমরা সব দিক খতিয়ে দেখার চেষ্টা করছি। তবে জরুরি নয় যে সেটাই সত্যি। আপনি ভরসা হারাবেন না রামকিশোর। আরে ছাড়ো, ও স্যারজি সমস্ত আমি কিছু করিনি। এই কিছুদিন হলো তো জেল থেকে ফিরেছিস হবে। জেলও তোকে প্রচন্ড মিস করছে। বল, কি করেছিস তুই সোনুর সাথে? সোনু? আরে কোন সোনু স্যার, কোন সোনু? কোনো সোনুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোথাও যাচ্ছি না। তুই যাবি নাকি তোকে টেনে নিয়ে যাব? নির্মলা, সোজা যাও, যা যা প্রশ্ন করছে উত্তর দাও। আরে ম্যাডাম, আপনি আমাকে আবার ডাকলেন, তাই আমি ফিরে এলাম। এখন এই সোনু কোথায় গেছে, কেন গেছে, তার সঙ্গে আমার কি সম্পর্ক বলুন তো? নাও শুরু করো স্যার, মারো, গালি দাও, যা খুশি করো। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত যখনই আমি ধরা পড়েছি না, তখন ফিল্মের স্টোরির মতন পুরো গল্পটা আমি খুলে বলেছি পুলিশকে সব সময়। যে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারেন আপনি। সত্যি স্যার, এবার কিন্তু সত্যি কোনো ঘটনা ঘটায়নি। কারণ এই সোনু ছেলেটা কে আমি সত্যি জানি না স্যার। স্টোরি তো অনেক কিছুই আছে। লাভ স্টোরি, নির্মলা যা সোনুর ওপর খুব রাগ ছিল, যেখানে আগেও কাজ করতো সেখানে ওর বদলে সোনুকে রাখা হয়। আরে রেখে দিয়েছে হয়তো স্যার, আপনি নিজেই ভাবুন না। একটা চাকরা চাকরানি 2 টাকা ঝামেলার জন্য আমি মার্ডার ফার্ডার কেন করবো স্যার? মার্ডার করবার কথা তো আমি এখনো বলিনি। ও নিখোঁজ বললেন তো স্যার। এখন মানুষের ছেলেকে তো কেউ পকেটে রেখে গায়েব করে দেয় না, তাই বললাম আমি মার্ডার। সাহেব, এই থানায় আপনি কতদিন ধরে সততার সঙ্গে কাজ করছেন? এইবার যদি বড় সাহেব একজন ফালতু লোককে এনে আপনার চেয়ারে বসিয়ে দেন, আপনার রাগ হবে কি হবে না? তো তুই সোনুকে এতটাই ঘেন্না করতিস? আমি রঞ্জিত সাহেব আর কবিতা ম্যাডামের বাড়িতে অনেক বছর ধরে কাজ করছিলাম, আর হঠাৎ 2 বছর আগে একটা ধাবা থেকে ওকে উঠিয়ে নিয়ে এলো। আর 2 বছর পর তুই ওকে তুলিয়ে নিলি। এবার তুই আমাকে সত্যি কথা বল, এই গৌতমের সঙ্গে মিলে তুই সোনুর সাথে কি করেছিস? আচার বানিয়ে ফেলেছি সাহেব, আর পরোটার সঙ্গে খেয়েও ফেলেছি। ওর লাশ কোথায়? আরে সাহেব, রোজ একটা কাজ হাত থেকে যায় তো 4টে কাজ হাতে আসে। তো কবিতা ম্যাডাম আমাকে নিজে থেকে ফোন করে ডেকেছিলেন, তাই আমি গেলাম। তাই বলে আমি সোনুকে কেন মারবো সাহেব? আমাকে কি পাগল কুকুরে কামড়েছে? ও যদি বলে তো ভালো, না হলে ওরই আচার বানিয়ে ওকেই খাইয়ে দিও। নিজেকে আরে সাহেব, সোনু কি কোনো দুধে শিশু ছিল নাকি? আরে সাহেব, আমি কেন ওকে মারবো? আরে কারোর সঙ্গে পালিয়ে গেছে নিশ্চয়ই। ও যদি বলে তো ভালো, না হলে ওরই আচার বানিয়ে ওকেই খাইয়ে দিও। নিজেকে আরে সাহেব, সোনু কি কোনো দুধে শিশু ছিল নাকি? আরে সাহেব, আমি কেন ওকে মারবো? আরে কারোর সঙ্গে পালিয়ে গেছে নিশ্চয়ই। অমৃতসর জলন্ধর হাইওয়ের ওপরে টাকরিওয়ালের কাছেই ধাবা। হ্যাঁ স্যার, আমরা 7-8 বার গেছি ওখানে। খাবার খুব সুন্দর বানায়। একদিন লোভ সামলাতে পারলাম না, ধাবার মালিককে জিজ্ঞেস করলাম। ও তো একেবারে বাচ্চা, কিন্তু ঠাকুরের আশীর্বাদ রয়েছে ওর ওপর। ওর হাতে তো ম্যাজিক রয়েছে, ম্যাজিক। তাহলে দেরি কিসের দাদা, একবার দেখাই করিয়ে দাও। আরে ছোটু, সোনুকে তাড়াতাড়ি পাঠিয়ে দে। ওই তো এসে গিয়েছে আমাদের ধাবার স্টার, সোনু দ্য গ্রেট। বাহ, কি খাবার বানাস, এটা রেখে দে। আরে রেখে দে না, লজ্জা পাস না। থ্যাংক ইউ সাহেব। এর পরের বার যখন ওখানে গেলাম, সোনুকে আমি জিজ্ঞেসই করলাম, আরে দাদা চিন্তা করবেন না, আপনার সব ট্রাক এখান থেকে বেরিয়ে গেছে, এই কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ফোন করব। নমস্কার দাদা। এই সোনু, হ্যাঁ এখানে আয়। আগের বার তুই বলেছিলিস তুই রানানগর অমৃতসরে থাকিস। হ্যাঁ সাহেব। তার মানে এত দূর থেকে রোজ আসিস খাবার বানাতে? আসলে আমি শিখেছি এখানেই, এখান থেকে শিখেছি তাই এখানেই কাজ করি। কত দেয় এখানে?
2000। কি পুরো মাসের মাত্র 2000 টাকা? স্যার আমি 5000 টাকা থেকে শুরু করেছিলাম। আজকের দিনে 8000 টাকা আমি ওকে দিতাম, অফিসের কাজের জন্য আলাদা দিতাম। খুবই পরিশ্রমী ছেলেও। স্যার খুব স্মার্ট ছেলেও। দারিদ্রতার জন্য ও স্কুলে যেতে পারেনি ঠিকই, কিন্তু শেখার আগ্রহ একটুও কম নেই ওর মধ্যে। আপনি বিশ্বাস করবেন না, প্রথমবার আমার সাথে কম্পিউটারে বসেছিল আর মাত্র 4 ঘন্টাতে পুরো বেসিক শিখে গেছিল। এই ছেলে এভাবে নিখোঁজ হতে পারে না। বলতে চাইছি নিজের থেকে এভাবে কোথাও যাবে না। খুবই ডাউটফুল স্যার। ধাবার যে মালিক ছিল তার নিশ্চয়ই ভালো লাগেনি। ওনার ধাবার স্বাদটাই যে তোমরা কেড়ে নিয়েছিলে। অ্যাকচুয়ালি স্যার, সোনু যখন ওখানকার কাজ ছেড়ে আমার কাছে এলো, তার কিছুদিন পরেই করতাল সিং এর ধাবায় আমি আবার গেছিলাম। তারপর ওনার সাথে দেখা করলাম। কি হলো? রেগেছিল আমার উপর, বললো যে আপনি যা করেছেন খারাপ করেছেন, আমার ভালো কুককে নিয়ে নিয়েছেন। কোনো হুমকি দিয়েছিল না? হুমকি নয়, কিন্তু খুব রেগেছিল। কিন্তু স্যার এইসবের 2 বছর হয়ে গেছে। স্যার আমি হুমকি দিয়েছিলাম, কিন্তু ওই লোকটাকে নয়, সোনুকে দিয়েছিলাম হুমকি। বেরিয়ে যা তুই এখান থেকে, তোকে আমি হিসেব দেব না। কি করে নিবি তুই? কাকা এরকম করে বলো না কাকা। আমি এত বছর ধরে এখানে পরিশ্রম করছি, কাজ করছি, রান্না করছি, তাও আবার এত কম টাকায়। আরে চুপ কর তো তুই। রান্না করছি, পেঁয়াজ আর রসুনের তফাৎটা তুই কোনোদিন জানতিস না? আমি হাত ধরে ধরে তোকে শিখিয়েছি। পরিষ্কার করাটাও তোর দ্বারা হতো না, তবু আমার ধাবাতে রেখেছিলাম তোর ওপর দয়া করে। কাকা তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। আর রঞ্জিত স্যারের বাড়ি আমার বাড়ি থেকে অনেক কাছে, আর টাকাও দ্বিগুণ দিচ্ছে, দ্বিগুণের থেকেও বেশি। তাহলে তুই চলে যা এখান থেকে। কাকা হিসাব করো না কাকা। করছি হিসেব, কোনো না কোনো দিন আমি সব হিসেব তোর চুকিয়ে দেব। শুধু খাবার বানানো নয় স্যার, কাস্টমারের সঙ্গে ব্যবহারও শিখিয়েছিলাম। মাত্র 15 বছরের ছিল যখন এখানে এসেছিল। প্রত্যেকটা জিনিস আমি হাতে ধরে শিখিয়েছি, সত্যিকারের গুরুর মতো। আর ও আঘাত দিয়ে চলে গেল। আর সেই আঘাতের 2 বছর পর তুমি তোমার গুরুদক্ষিণা আদায় করে নিলে ওকে মেরে। আপনাকে কেউ খবর দিয়েছে আমি সোনুর ওপরে রাগ করেছিলাম, রাগের মাথায় ওকে হুমকি দিয়েছি। কিন্তু স্যার খবর তো খবরই, কিন্তু জরুরি নয় যে খবরটা সত্যি হবে। হ্যাঁ, তো সত্যিটা কি আপনি বলুন আমায়। সত্যিটা এটাই স্যার, তখন আমি ওকে হিসেব বোঝাইনি, কিন্তু তার 6 মাস পরে ওর প্রাপ্য 2000 টাকা ওর বাড়িতে পাঠিয়েছিলাম, ওর বাবার কাছে। আপনি জিজ্ঞেস করতে পারেন, 2 বছর আগে ছেড়ে চলে গেছিল, তখন বাচ্চা ছিল, আমার সন্তানের মতো। সন্তানের বিরুদ্ধে বদলা নেব, এতটা নিচে আমি নামতে পারবো না স্যার। এই সোনু কি সত্যি নিরুদ্দেশ, নাকি এটা একটা মার্ডার কেস যেটাকে আমরা মিসিং কেস বলে ভুল করছি? কিন্তু মার্ডারের দিকে যাওয়ার এখনো তো কোনো প্রমাণ আমরা পাইনি স্যার। সত্যি পাইনি, তবে গৌতমটার মুখ থেকে একবার বেরিয়েছিল। একটা চা করা চাকরানি 2 টাকা ঝামেলার জন্য আমি মার্ডার ফার্ডার কেন করবো স্যার? কিন্তু স্যার মার্ডার কেস হওয়ার জন্য কোনো ভালো মোটিভ থাকা খুবই দরকার, একজন উপযুক্ত সাসপেক্ট হোক। এবারে নির্মলা, গৌতম আর ওই ধাবার করতাল সিং, এই 3 জনের মোটিভ খুবই হালকা স্যার। আর এই 3 জনের স্টেটমেন্টে কোনো মিথ্যে কথাও নেই। খুবই আশ্চর্যের ব্যাপার, এই কেসটা এখনো পর্যন্ত সবটাই ধোঁয়াশা। 1 মাস হয়ে গেল আজ, এমন কি কাজ করছে আমাদের বাবুটা? কি কারণে সোনু ম্যাডামের থেকে 3000 টাকা নিল, আর কিছু না বলেই ও চলে গেল। দেড় মাসে দম বন্ধ করা নিস্তব্ধতা সোনুর ভাই মনুকে হতাশ করে দিয়েছিল। সে হতাশায়, রাগে, দুঃখে একটা তুক্কা লাগালো। সে তার দাদার নাম্বার ডায়াল করে বসলো, কোনো রকম আশা ছাড়াই যে এর দ্বারা কিছু হবে। কিন্তু সেদিন কিছু ঘটল। মঞ্জিত গিল,
এই মঞ্জিত গিলকে? আমি জানি না স্যার, দাদাকে খুব মনে পড়ছিল তাই ওর নাম্বারটা ডায়াল করি। একটা লোক ফোন তুললো, আমি জিজ্ঞেস করলাম যে এটা আপনার ফোন, তো বলল যে আরে না গো না, আরে সত্যি কথা বলতে এই ফোনটা আমার নয়। হ্যাঁ হ্যাঁ, এটা আমার দাদা সুনীল পান্ডের ফোন। আরে এখানে তো মনু দেখাচ্ছে, আর নামটা তো এটাই ফ্ল্যাশ হচ্ছে মোবাইলে। হ্যাঁ হ্যাঁ, আমি মনুই বলছি। মঞ্জিত বাবু, আপনি কোথায় আছেন? আরে আমি তো অমৃতসরে আছি, তুমি কোথা থেকে ফোন করছো? দেখুন, আপনি ফোন কাটবেন না, আমার দাদা 1 মাস ধরে নিখোঁজ। নিখোঁজ? উনি বললেন যে সোনুদার ফোন কোনো বাসে পেয়েছেন। উঠে নাও মঞ্জিতকে। আরে স্যার, আমার তো বিজনেস আছে, আমি তো ওটা নিয়েই থাকি। স্যার, আমি একটা এমার্জেন্সি কাজের জন্য গেছিলাম কুরুক্ষেত্রে। যখন আমি বাড়ি ফিরছিলাম তখন বাসে আমি একটা মোবাইল পেলাম, অমৃতসরে নামার আগে স্যার। সর্দার বাজার চলে এসছে, সর্দার বাজার নামার থাকলে কেউ তাড়াতাড়ি নেমে যাও। আমি আছি, আমি নামবো, নামবো। দীপিকাটে বলছি স্যার, আমি চুরি করিনি স্যার। আমি যে ফোনটা পেয়েছি ওটা বাসেই পড়েছিল স্যার। আমি তো এই লোকগুলোকে চিনিই না, কখনো দেখাই হয়নি এদের সাথে। কবেকার কথা? 4 সেপ্টেম্বরের কথা স্যার। আমি কাজের জন্য গেছিলাম কুরুক্ষেত্রে, মোটামুটি 2 সপ্তাহের মতন হয়ে গেছিল স্যার। আর এই 2 সপ্তাহে তোমার মাথায় এই কথাটা একবারও আসেনি যে চলো দেখি যে ফোনটা কার? সত্যি কথা বলতে আমি ফোনের ব্যাপারটা ভুলেই গেছিলাম স্যার। গতকাল রাতে ফোন ডায়েরিটার জন্য আমি ব্যাগে যেই হাত দিয়েছি তখন আমি ওই ফোনটা পেলাম। আমি দেখলাম যে মোবাইলে চার্জ নেই, আমি চার্জ দিলাম। স্যার, আজকে সকালে মনুর ফোন এসেছিল। ওই যে কুরুক্ষেত্রের বাস ছিল, দিল্লি থেকে এসেছিল? হ্যাঁ স্যার, দিল্লি থেকে এসেছিল। দিল্লি থেকে? অমৃতসর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে কন্ট্যাক্ট করলাম স্যার। ওনারা বলছেন যে কন্ডাক্টার আর ড্রাইভার তো চেঞ্জই হতে থাকে, কিন্তু এই বাসটা দিল্লি অমৃতসর রুটেরই বাস ছিল। আর স্যার এই মঞ্জিত, ও তো কিছুতেই মনে করতে পারছে না যে কোন বাসটা ছিল। হ্যাঁ, কিন্তু ও তো ফোনটা বাসেই পেয়েছিল না? ম্যাডাম, একটু ভালো করে ভেবে দেখুন না, সোনুদা একবারও দিল্লি যাওয়ার কোনো কথা বলেনি। না মনু, ও শুধু এটা বলল যে ওর বাবার কোনো কাজে 3000 টাকা লাগবে ব্যাস, কিন্তু এটা বলেনি যে ও কোথায় যাচ্ছে বা কবে ফিরবে। বুঝতেই পারছি না সোনুদা দিল্লিতে কেন গেছিল। কি হয়েছে? দিল্লি টু অমৃতসরের বাসে সোনুর ফোন পাওয়া গেছে। মানে অন্য কারো কাছে ছিল? কোনো মঞ্জিত নামের লোক ওর ফোনটা পেয়েছে। ফোনটা হয়তো দিল্লি ঘুরে এসেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে সোনু অমৃতসরের বাইরেই যায়নি, এখানেই আছে। স্যার, একটা সিনেমা দেখেছিলাম আমি, যেখানে ক্রিমিনালস পুলিশকে কনফিউজ করার জন্য নিজেদের লোকেরই একটা ফোন বাসে ছেড়ে দেয়। আমার মনে হয় স্যার এই ফিল্মি গল্পে কেউ বেশি ইন্সপায়ার্ড হয়ে গেছে। আর আমরা ফিল্মি পুলিশের মতন অন্ধকারে হাতড়ে মরছি। এখনো পর্যন্ত অনেকগুলো কাল্পনিক স্টোরি নিয়ে কাজ করলাম, মনে হচ্ছে সত্যিটা অন্য কোথাও লুকিয়ে। নো স্যার, সোনু নিজের ফ্যামিলির সাথে কোনো প্রবলেম নেই। ও তো নিজের মা বাবা ছোট ভাইকে খুব ভালোবাসে। সোনু আপনাকে বলেনি যে ওর 3000 টাকা কিসের দরকার? আপনারা এই প্রশ্নটা আমাকে 4 বার করলেন। সোনুকে না পাওয়া পর্যন্ত এই প্রশ্নটা আমি 100 বারও করতে পারি। প্রতিবার প্রশ্নের কারণটা অন্য থাকে। কিন্তু আমার উত্তর তো ওটাই না। এমনটা আপনার মনে হচ্ছে কবিতা দেবী? কি হলো স্যার? আপনি বললেন আমার স্ত্রী এখানে এসছে। হ্যাঁ, আপনাদের সঙ্গে একটু কথা ছিল। কিন্তু আমার স্ত্রী কবিতা কোথায়? বলবন্ত স্যার ওনার সাথে কথা বলছে। আপনি বসুন না এখানে। সোনুকে মারলেন কেন? কি? এটা কি অদ্ভুত প্রশ্ন! এই উত্তরটা তো খুব সহজ হওয়া উচিত। সোনুকে কে মেরেছে? আপনার হাজবেন্ড নাকি আপনি? আপনি নিজের অকর্মণ্যতাকে লুকোতে এইসব কথা বলবেন? আমাদের উপর দোষারোপ করবেন? দোষারোপ করছি না আপনাকে,
যেটা বাস্তব সেটা ডিটেল চাইছি আপনার আরে থেকে। কোনটা বাস্তব? সেই সত্যি যার ব্যাপারে তোমার স্ত্রী আমাদেরকে সব বলেছে, যে তুমি সোনুর খুন করেছো। কি? কি? আমার হাজবেন্ড বলেছে যে আমি সোনুকে মেরেছি। আর উনি এটাও বলেছেন দিল্লি অমৃতসর বাসে সোনুর ফোনটা আপনি রাখিয়েছিলেন। তোমার স্ত্রীটা স্বীকার করে ফেলেছে যে তুমিই সোনুকে মেরেছো আর তুমিই সোনুর ফোন ওই বাসে রাখিয়েছিলে। ননসেন্স, এটা সম্পূর্ণ ননসেন্স। এবার আমাদের সত্যি কথাটা বলো, যে তুমি এই ফোনটা নিজে বাসে রেখেছিলে না কাউকে দিয়ে রাখিয়েছিলে? এই সবটা মিথ্যে কথা। আমি সোনুর ফোন টোন রাখতে যাইনি। তাহলে কে রেখে দিয়েছিল? আপনার হাজবেন্ড রঞ্জিত? আমার ওয়াইফ এরকম বলেছে? হ্যাঁ, আর এটাও বলেছে যে খুন তুমি করেছো। আপনাদের মন গড়া কথা এটা, যেটা আপনারা বলছেন। গেম খেলছেন আপনারা আমাদের সাথে। মার্ডার কোনো গেম নয় কবিতা দেবী, সেটা একটা জঘন্য অপরাধ যেটা আপনি করেছেন। আপনি হলেন সোনুর খুনি। মিথ্যে বলছে রঞ্জিত। খুনি আমি নই, ও নিজে। ওই সোনুকে মেরে ফেলেছে, গুলি মেরে দিলে সোনুকে। আর আমি কিছু করতে পারলাম না। নট ব্যাড, তুই তো খুব তাড়াতাড়ি শিখছিস। আমি আগেও একটু শিখেছিলাম না ম্যাডাম, স্কুলে। তো আমি যদি বলি তোকে আমার জন্য এই অনলাইন ট্রানজাকশন করে দিস, তো করতে পারবি? নিশ্চয়ই ম্যাডাম, শুধু 1-2 বার আপনি আমাকে দেখিয়ে দেবেন, তারপর আমি ঠিকঠাক করে দেবো। এতটা ভরসা করতে পারেন আপনি আমার ওপর। তোর ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আরে রঞ্জিত, তুমি কখন এলে? নমস্কার স্যার। লাঞ্চের জন্য এসেছো? এটা কি করছো রঞ্জিত? এটা কি করলে তুমি? তুমি ওকে মেরে ফেললে রঞ্জিত। তুমি ওকে। সোনু, সোনু, তিনটে গুলি করে মারলো সোনুকে। সোনু বেচারা কি এমন করেছিল কবিতা দেবী? এটা কি করলে তুমি? হ্যাঁ, কি করলে এটা? সোনু কি এমন করলো? তোমাকে কিছু জিজ্ঞেস করছি, বলো। তোমায় কিছু জিজ্ঞেস করছি, বলো কি করেছে? কি করেছে বলো, বলো না। না সোনু, এরকম করিস না। সকালে চলে আয়, সন্ধেবেলা আসতে হবে না। আমি বলছি না তোকে, আমার কথা শোন, সকালে চলে আয়। সত্যি? বাহ, ভেরি গুড সোনু। তুই সকালে আয়, তখন ভালো করে বসে কথা বলবো। আমি সবকিছু ভালো করে এক্সপ্লেন করব তোকে। হ্যাঁ, আরে বাবা, কোনো ব্যাপার না, তুই দেরি করেই আসিস। ঠিক আছে, বাই। এত রাগ নিজের মনের মধ্যে চেপে রাখলে শিরাগুলো ছিঁড়ে যাবে আপনার। আর লাভটা কার হবে? ওরই। দেখুন স্যার, বাড়িতে বৌদি সবসময় একাই থাকে, আর এই ছেলেটা ঝোপ বুঝে কোপ মারছে। আর হতে পারে বৌদি একাকিত্ব দূর করতে করতে কখনো ওর শিকার হয়ে গেছে। ছেলেটা সাংঘাতিক চালু স্যার। টেবিল চাপড়ে কিচ্ছু হবে না স্যার, মেরে দিন ওকে। এটা কি বলছিস যশবন্ত? ঠিক কথাই বলছি স্যার। বন্দুক বার করো আর মেরে দাও বেটাকে। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। তুমি পাগল হয়ে গেছো রঞ্জিত। হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি। গত 6 মাস ধরে তোমাদের দুজনের সম্বন্ধ নিয়ে ভেবেছি যে তোমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক আছে, এই বাড়িতে, এই রুমে, এই বিছানাতে। এত নোংরা কথা তুমি ভাবলেও বা কি করে? আরে ও আমাকে নিজের বড় দিদি ভাবতো, আমি ওকে ছোট ভাইয়ের মতো ট্রিট করতাম। আর যদি তোমার মনে এরকম ভুল ধারণা এসেও থাকে, তো একটা বার আমার সাথে কথা তো বলতে রঞ্জিত, আমি তোমার ভুল ধারণা দূর করে দিতাম। তুমি কিছু ভাবলে না, বললে না, আর গুলি চালিয়ে দিলে।
তোমাদের বলতে কিছু ছিল না? কখনো তুমি আর না রঞ্জিত না, সোনু নিজের মা বাবা, নিজের ছোট ভাইয়ের একমাত্র সহায় ছিল, একটা বুদ্ধিমান ছেলে ছিল। আমি ওকে সাহায্যের হাত বাড়িয়েছিলাম যাতে ও বড় হতে পারে, আর কিচ্ছু ছিল না। দেখুন স্যার, যে ঘটাটা তো ঘটে গেছে, এখন মরা মানুষকে বাঁচাতে তো পারবেন না। এখন কিছু তো করতে হবে, এমন কিছু করতে হবে যাতে যাতে মনে হয় যেটা ঘটেছে সেটা ঘটেইনি। খুব বড় ভুল হয়ে গেছে কবিতা, খুন। খুব ভুল হয়ে গেছে। দেখো কবিতা, স্বামী না তোমার আমি, আমাদের পুরো লাইফ একসাথে কাটাতে হবে। প্লিজ আমার সাহায্য করে দাও। ভাবো যেন কিছু হয়নি, কিচ্ছু হয়নি কবিতা। প্লিজ আমার সাহায্য করো প্লিজ। আমি ওর কথায় চলে এসেছিলাম, চুপচাপ সাহায্য করতে থাকলাম। বাসে ফোন রঞ্জিতই রেখেছিল। তোমাদের কি মনে হচ্ছে যে আমরা কায়দা করে আলাদাভাবে কোশ্চেনিং করে তোমাদের দুজনকে ফাঁসিয়ে দিয়ে সত্যিটা বার করেছি? না, আসলে তোমরা নিজেরাই নিজেদের জালে ধরা পড়েছো। দিল্লি টু অমৃতসরের বাসে সোনুর ফোন পাওয়া গেছে। মানে অন্য কারোর কাছে ছিল? অমৃতসরের কোনো একজন মঞ্জিত হবে, ওই পেয়েছে সোনুর ফোনটা। জাসবন্ত বলেছিল বাসটা অনেকগুলো রুট দিয়ে যায়। আমরা পুরো ফেসে গেছি, ফোন পুলিশের হাতে পৌঁছে গেছে। এবার কি করব? আমি জানি না রঞ্জিত, তুমি যেটা করেছো সেটা ভুল, আর আজ অব্দি আমরা যা করেছি আর যা করতে চাইছি সেটাও ভুল ছাড়া কিছু নয়। দেখো কবিতা, যেটা হয়েছে সেটা হয়ে গেছে। এখন পুলিশের সন্দেহ থেকে বাঁচতে হবে, পুলিশকে দূরে রাখতে হবে। কতদিন সন্দেহ থেকে বাঁচতে? তোমাদের কৃতকর্মের থেকে কত দূর পালাতে? অনেকদিন আগে থেকেই সন্দেহ হয়েছিল। এই মিষ্টি মিষ্টি কথার পেছনে কিছু তো আছে যেটা অত্যন্ত তেঁতো, সেই জন্য তোমাদের উপরে আমরা নজর রেখেছিলাম। বল বাবলু। স্যার, রঞ্জিত আর ওর বন্ধু বাইকে করে এসে পুলের ওপর থেকে কিছু একটা ফেলে দিয়েছে। কি ফেলেছে? ঠিক করে তো দেখতে পেলাম না, তবে দূর থেকে মনে হলো সন্দেহের কিছু আছে। জাসবন্ত, একবার যদি আমাদের উপর সন্দেহ হয়, পুলিশ আমাদের ঘরে তল্লাশি নিতে পারে, আর সামনের দিকের প্লটেরও। তুই আজকে বাড়ি চলে আয়, হাড়গুলো খুঁড়ে বের করি আর ফেলে দি কোথাও। কবিতা এই ঘটনার সাক্ষী ছিল যে রঞ্জিত আর যশবন্ত মিলে সোনুর দেহকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে তাদের বাড়ির সামনের প্লটে কবর দিয়ে দিয়েছিল। পুলিশের ডাইভিং টিমের লম্বা সার্চ অপারেশনের পরেও সোনুর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, যা রঞ্জিত আর যশবন্ত সেই নদীতে ফেলেছিল। কিন্তু যে গর্তে সোনুর দেহকে কবর দেওয়া হয়েছিল, ফরেন্সিক টিম সেখান থেকে চুল
নখ আর ব্লাড স্যাম্পেল পেল। ওই টিফিন তৈরি করা, রঞ্জিতের ফোন আসা, 3,000 টাকা চাওয়া, বাড়ির কাজের মেয়েটার কথা, সবকিছুই মন করা ছিল না কবিতা দেবী? ও 3,000 টাকা চেয়েছিল, সকাল সকাল এসেই চেয়েছিল স্যার। কেন চেয়েছিল 3,000 টাকাও? ওই বাবার জন্মদিন আসছে তো ম্যাডাম, তাই ওনার জন্য কিছু কিনবো। আচ্ছা, কি গিফট নিচ্ছিস বাবার জন্য? মোবাইল ফোন ম্যাডাম। ওনার ফোনটা এমনভাবে ভেঙেছে 6 মাস ধরে রাবার ব্যান্ড দিয়ে আটকে রেখেছে, আর ওই ফোনটা দিয়ে ভালো করে কথাও বলা যায় না। এই নে, খুব ভালো ছেলে তুই। থ্যাংক ইউ ম্যাডাম। তো এটাই হলো আসল সত্য। দেখুন, আমরা কবর থেকে যে দেহাংশ পেয়েছি সেগুলোর সঙ্গে আপনার ডিএনএ ম্যাচ করাতে হবে, আর এই জন্য আপনাদের হসপিটালে একটু যেতে হবে। ছেলে শেষ কাজ করবার জন্য এমন কিছুই পাওয়া গেল না। সব অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি 302 ধারায় খুনের জন্য আর 201 ধারায় প্রমাণ লোপাট করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ডিএনএ টেস্টের রেজাল্ট এখনো আসা বাকি। পুলিশ সোনুকে খুন করার জন্য যে পিস্তল ব্যবহার হয়েছিল তা রঞ্জিতের কাছ থেকে উদ্ধার করেছে। ধাবার কম বেতনের চাকরি থেকে বের করে নিয়ে এসে সোনুকে ভালো বেতন আর ট্রেনিং দেওয়া এই দম্পতির সততা কাল্পনিক দাবির মধ্যে লুকোনো ছিল। আর যখন পর্দা ফাঁস হলো তখন সোনুর মা বাবা আর ভাই হতবাক হয়ে গেল। আমাদের সবার জীবনেই এমন একজনের থাকা উচিত যার হাতে ঠিক আর ভুলের কম্পাস থাকবে, যে প্রতিটা পদক্ষেপে আমাদের সেই কম্পাসটিকে দেখিয়ে চলবে, একটা নৈতিক জিপিএস এর মতো। আর সে সবসময় সত্য আর ঠিক জিনিসকেই সাপোর্ট করবে, মিথ্যেকে কখনো নয়। কবিতাই জিপিএস হতে পারত, সে রঞ্জিতকে আইনের হাতে তুলে দিতে পারত, কিন্তু সে অপরাধের সঙ্গ দিল আর নিজেও অপরাধী হয়ে বসল। এটা ভাবার বিষয় যে কোনো সম্পর্কের জন্য যদি কোনো অপরাধকে লুকোতে হয় বা তার সঙ্গ দিতে হয়, তাহলে সেই সম্পর্কে কোনো খুঁত আছে যা মানুষকে ভালো হওয়ার পরিবর্তে অপরাধী বানিয়ে তোলে। আবার দেখা হবে, ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.